তথ্যের আধারে গণতন্ত্র কাঁদে, আর ঠিক সেই ঘটনাটাই ঘটছে এই মুহূর্তে বাংলাদেশে। অনির্বাচিত রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূস তিনি মিডিয়ার উপর চাপ সৃষ্টি করছেন, তার বিরুদ্ধে কেউ কিছু বলছেন, অথবা এই অনির্বাচিত রাষ্ট্রপ্রধানের বাংলাদেশের কোনো অনৈতিক ঘটনা তুলে ধরা হচ্ছে যাতে কাঠগড়ায় দাঁড়াতে হয় ইউনূসকে, তখন ইউনূস ক্ষেপে অগ্নিশর্মা হয়ে উঠছে। আমি কুর্নিশ জানাই সেই সমস্ত সাংবাদিকদের যারা বাংলাদেশে যারা দিন রাত লড়াই করছে। সংখ্যালঘুকে হত্যা করা হচ্ছে বাংলাদেশে, তার মানে তিনি কি বিরাট একজন ধর্মপ্রেমী লোক তা নয়। ইহুদিদের খুশি করার জন্য আপনারা সামাজিক মাধ্যমে দেখে নিন ইসলাম নিয়ে কি ঠাট্টা ইয়ার্কি করেছে। আমি বাংলাদেশের সাংবাদিকদের বলবো, আপনারা চিন্তা করবেন না, প্রতিনিয়ত আপনাদের পাশে আমরা আছি। অসভ্য বর্বর মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিনিয়ত সত্যকে হত্যা করছে। আমরা জানি প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের মিডিয়ার ওপর কিভাবে চাপ সৃষ্টি করছে। আজকে আপনাদের দেখাবো তারই জলজ্যান্ত উদাহরণ। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। যদি সত্যি কথাটা বলতে হয় তাহলে আজকে বোধহয় সময় এসেছে বাংলাদেশের সত্যি ছবিটা তুলে ধরতে গেলে ওয়াশিংটন পোস্টের ট্যাগলাইনটা একবার জেনে নেওয়া ভালো। তথ্যের আধারে গণতন্ত্র কাঁদে, আর ঠিক সেই ঘটনাটাই ঘটছে এই মুহূর্তে বাংলাদেশে। তথ্যকে চেপে রাখতে, পাল্টা মিথ্যে তথ্য মানুষের মধ্যে প্রচার করবার জন্য অনির্বাচিত রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূস তিনি মিডিয়ার ওপর চাপ সৃষ্টি করছেন। প্রত্যেকটা টেলিভিশন কোম্পানিতে প্রতি মুহূর্তে নজরদারি চলছে। শুধু নজরদারি নয়, সেখানে যারা সম্পাদক অর্থাৎ এডিটর ইন চিফ, এমনকি ব্যবসায়িকভাবে যিনি মালিক টেলিভিশন চ্যানেল, তাদের প্রতিনিয়ত সরকার থেকে ফোন করা হচ্ছে। এক এক উপদেষ্টা এক একটা টেলিভিশন চ্যানেলের দায়িত্বে রয়েছেন। তাদের কাজ কি? তারা 5 থেকে 6 জনকে বসিয়ে দিয়েছেন। তারা প্রতিনিয়ত সেই চ্যানেলের প্রত্যেকটা সাংবাদিক কি খবর করছে, উপস্থাপক উপস্থাপিকা কিভাবে বলছেন, এবং মোহাম্মদ ইউনূস তার সম্পর্কে কি প্রচার করা হচ্ছে তার ফেরিস্তি তৈরি করছেন। আর সেই ফেরিস্তি তৈরি করে সেই মহা উপদেষ্টাকে দেওয়া হচ্ছে, এবং সেই উপদেষ্টা সমস্ত কিছু দেখে একটা তালিকা তৈরি করে মোহাম্মদ ইউনূসের কাছে পাঠিয়ে দিচ্ছেন। প্রতিদিন রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে মোহাম্মদ ইউনূস মিয়া তিনি মিলিয়ে দেখেন কোথায় কি প্রচার হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তাকে পেন ড্রাইভে অর্থাৎ তার ল্যাপটপে লাগিয়ে দেওয়া হয় সেই পেন ড্রাইভ, এবং দেখানো হয় কোন চ্যানেল কি বললেন। যখন তিনি দেখেন তার প্রশস্তি চলছেন, তিনি প্রসন্ন হন। আর তিনি যখন দেখেন তার বিরুদ্ধে কেউ কিছু বলছেন, অথবা এই অনির্বাচিত রাষ্ট্রপ্রধানের বাংলাদেশের কোনো অনৈতিক ঘটনা তুলে ধরা হচ্ছে যাতে কাঠগড়ায় দাঁড়াতে হয় ইউনূসকে, তখন ইউনূস ক্ষেপে অগ্নিশর্মা হয়ে উঠছে। সেই জন্য বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল তাদের পক্ষে সম্ভব নয় ঠিক খবরটা তুলে ধরা। ঠিক যেমন প্রথম আলো থেকে শুরু করে সমস্ত খবরের কাগজেও চলছে অলিখিত সেন্সরশিপ। এখানেও এক একজন উপদেষ্টার হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এক একটা কাগজ। এডিটোরিয়াল থেকে শুরু করে প্রিন্টার্স লাইন সব কিছু তারা তন্ন তন্ন করে স্ক্যান করছে, এবং এটা করার জন্য প্রত্যেক উপদেষ্টাকে অর্থ দেওয়া হচ্ছে, এবং 3 থেকে 4 জন কর্মচারী দেওয়া হচ্ছে যারা ঠান্ডা মাথায় গোটা দিন ধরে রিভিউ করবে। এক কথায় এই মুহূর্তে এক নায়কতন্ত্র বা এক নায়কতন্ত্রী ব্যবস্থার যাবতীয় প্রকরণ দেখা যাচ্ছে বাংলাদেশে, যে কারণে বাংলাদেশের কোনো খবর বিশ্বাসযোগ্য নয়। তার কারণ সরকার বিরোধী কোনো খবর করতে দিচ্ছে না, কিন্তু তাই বলে সাংবাদিকরা তারা চেষ্টা করছে, অহরহ চেষ্টা করছে ডিজিটাল মাধ্যমে তুলে ধরতে, কিন্তু পারছে কই। ছোট ছোট কাগজ
দেখুন, আমি ব্যক্তিগতভাবে কোনো কাগজ, কোনো মিডিয়াকে ছোট বড় মনে করি না। সব মিডিয়া একই। কিন্তু কখনো কখনো সার্কুলেশনের জন্য বা কখনো কখনো ডিস্ট্রিবিউশনের কারণে ছোট বড় এই মাধ্যমে সরকার ঠিক করেন কোন কাগজ ছোট, কোন কাগজ বড়। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন তথাকথিত ছোট ছোট পত্রিকা এই মুহূর্তে অসাধারণ ভূমিকা পালন করছেন। তার কারণ তারা সরকারকে এবং সরকারি কর্মচারীদের এবং মোহাম্মদ ইউনূসের সরকারের তারা সমালোচনা হয়তো করার সাহস পাচ্ছেন না, কিন্তু তথ্যগুলো তুলে ধরছেন। এক একজন সাংবাদিক এই মুহূর্তে বাংলাদেশে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আমি কুর্নিশ জানাই সেই সমস্ত সাংবাদিকদের যারা বাংলাদেশে যারা দিন রাত লড়াই করছেন। হ্যাঁ, মানছি আমাদের দেশে শুধু নয়, গোটা পৃথিবীতে সাংবাদিকদের ওপর চাপ থাকে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের চাপটা অসহনীয় মাত্রায়। অর্থাৎ সাংবাদিককে তো ভয় দেখানোই হচ্ছে, সাংবাদিক যদি কুনজরে পড়ে তাহলে তার বাড়ির লোক, বাবা মা বাচ্চা, তাদের ওপর প্রভাব পড়বে। ব্ল্যাকমেলিং চলছে। এই ব্ল্যাকমেল করতে করতে ইউনূস মিয়ার সরকার এমন কতগুলো ঘটনা ঘটিয়ে ফেললেন যে ঘটনাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের ট্রুথ অর্থাৎ সত্যকে হত্যা করা হচ্ছে। ট্রুথ, বাংলাদেশ সাংবাদিকতার হত্যা। দেখুন দেখুন নোবেল পুরস্কার গোটা পৃথিবীর সেরা পুরস্কার। বারবার হয়েছে এমন ঘটনা যেখানে যাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছেন তারা সেই নোবেল পুরস্কারের যোগ্য নয়। এমনকি প্রথম ফরাসি কবি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, আপনারা খোঁজ নিয়ে দেখবেন ছোট থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত ফরাসি সাহিত্য পড়তে গেলে তার কবিতা পড়তে হয় না। তার কারণ তিনি রাজ অনুগ্রহে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার এরকম পেয়েছেন আরও অনেকে রয়েছেন। আবার নোবেল পুরস্কার পাননি বা নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, কিন্তু জগৎজোড়া তাদের শুধু খ্যাতি নয়, তাদের অবস্থান, যেমন জন পল সার্ত্র থেকে আরও অনেকে। মার্সেল প্রুস্তের মতো বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক নোবেল পুরস্কার পাননি। আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, এরকম অজস্র নাম বলতে পারি, আশাপূর্ণা দেবী নোবেল পুরস্কার তো পাননি। সুতরাং নোবেলটা পুরস্কার, এই পুরস্কার সত্যি যদি প্রতিভা, সেই প্রতিভাকে যদি স্বীকৃতি জানায় এবং অধিকাংশ ক্ষেত্রে জানায়, সেক্ষেত্রে গোটা পৃথিবী জুড়ে আমরা চিন্তার ক্ষেত্রে, নন্দনতত্ত্বের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাই। কিন্তু ভুল তো হয়। তেমনই ভুল হয়েছে ইউনূস মিয়ার ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের কতিপয় অত্যন্ত শক্তিশালী ব্যক্তি, তাদের এনজিও চালানোর জন্য একটা সেলসম্যানের দরকার ছিল যে বেচুবাবু হবে, অর্থাৎ গোটা পৃথিবী জুড়ে ঘুরে ঘুরে টাকা তুলবে। ধরুন আরবের কোনো শেখের বাড়িতে যাচ্ছে, যাকে তাকে তো ঢুকতে দেবে না। সেই জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত যদি ওই সেলসম্যানকে করে দেওয়া হয় তাহলে অনুদান পাওয়া যাবে। একজন নোবেল জয়ী এসছেন অফিসে, নিশ্চয়ই কথা বলবেন শেখ। সেই জন্যই অনেকে মনে করেন যে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ব্যক্তি, কতিপয় ব্যক্তি, লবি, তারাই নোবেল পুরস্কার দিয়েছে চিটফান্ডের, অর্থাৎ বাংলাদেশের চিটফান্ডের মালিক মোহাম্মদ ইউনূসকে। আমি চিটফান্ড বলছি কেন? কারণ গ্রামীণ ব্যাংক তো চিটফান্ড, চিটফান্ড না। গরিবের চোখের জলে প্যারিসের আসবাবপত্র সাজাচ্ছেন ইউনূস মিয়া। অনেকে বলছেন ইউনূস মিয়া প্যারিসে তার আসবাবপত্র দিয়ে তার তথাকথিত বাসস্থান সাজাচ্ছেন, কারণ কিছুদিনের মধ্যেই জানেন তাকে পালাতে হবে আবার প্যারিসে। যাই হোক, এবার বিষয়ে চলে আসি। বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা শুনুন। আমি জি নিউজ থেকে প্রথমেই জি নিউজ থেকে কোট করব। জি নিউজ কি লিখছে? জার্নালিস্ট অ্যালং উইথ মাদার ব্রুটালি অ্যাসল্টেড ইন বাংলাদেশ। ভাবতে পারেন, জার্নালিস্ট, সাংবাদিক, তার মায়ের সঙ্গে ব্রুটালি, নিষ্ঠুরভাবে অ্যাসল্টেড ইন বাংলাদেশ। ভাবুন, শুধু সাংবাদিক নয়, তার মাকেও এরা ছাড়েনি। In Bangladesh, journalist Helal Hossain Kabir and his mother were brutally attacked, adding to a surge in violent assaults, killings and harassment of journalists amid political unrest under Mohammad Yunus
led interim government অর্থাৎ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে কি হচ্ছে, জার্নালিস্ট হেলাল হোসেন কবির এবং তার মাতৃদেবীকে, তার মাকে সাংঘাতিকভাবে অ্যাসল্ট করা হয়। A local journalist and his mother were brutally assaulted by a group of miscreants in Bangladesh in Lalmonirhat district, police said on Sunday. গত রবিবার পুলিশ বলেছে লালমনিরহাটে মায়ের সঙ্গে ছিলেন সাংবাদিককে তো হেনস্থা করা হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয়, রেহাই পাননি তার মা মাতৃদেবীও। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই যে লালমনিরহাট ডিস্ট্রিক্টে এই ঘটনাটা কেন ঘটলো এটা আমি আপনাদের সবিস্তারে জানাচ্ছি। This adds to the cases growing violence against journalists in South Asian nation. অর্থাৎ এই যে তালিকাটা তৈরি হচ্ছে সেই তালিকাটা আরও দীর্ঘ হচ্ছে, সাংবাদিকদের যে নির্যাতনের তালিকা সেই তালিকাটা আরও দীর্ঘ হচ্ছে। The victim Helal Hussain, age 32, is executive editor of Alur Moni, a weekly publication based in Lalmonirhat. এখানে এই যে খবরের কাগজটি রয়েছে নাম হচ্ছে আলোর মনি, এটা লালমনিরহাট থেকে বেরোয়, অত্যন্ত জনপ্রিয় সেখানে। তার 32 বছর বয়সী এক্সিকিউটিভ এডিটর অর্থাৎ কার্যকরী সম্পাদক তিনি, খুব তরুণ, অত্যন্ত দৃপ্ত, সাহসী। লালমনিরহাটের সেই কাগজ, মানে লালমনিরহাটের চোখের মণি বলে সেই কাগজের নাম আলোর মণি। এখানে চোখের মণি বললাম হচ্ছে নয়নের মণি, অর্থাৎ লালমনিরহাটে এই কাগজটাকে, আলোর মণি কাগজটাকে অনেক মানুষ এতটাই ভালোবাসেন, বলে ও হচ্ছে নয়নের মণি, চোখের আলো। সেই ভালোবাসার কাগজের এক্সিকিউটিভ এডিটর। বোথ হি অ্যান্ড হিজ মাদার আর কারেন্টলি আন্ডার মেডিকেল সুপারভিশন অ্যাট লালমনিরহাট সদর হসপিটাল, লোকাল মিডিয়া রিপোর্টেড। লালমনিরহাট সদর হাসপাতালে রয়েছে। আমি খুব বিস্তারিতভাবে জানাবো কেন এই ঘটনাটা ঘটেছে, এর পেছনে ইউনূস মিয়ার সরকার কি করেছে সব জানাবো। bdnews24.com। লালমনিরহাটে সাংবাদিককে তুলে হত্যার চেষ্টা, গ্রেফতার এক। শনিবার রাতে পেশাগত দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে বের হওয়ার মাত্রই 10 থেকে 12 জন দেশি অস্ত্র নিয়ে কবিরের ওপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাত 8টার দিকে উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়নের মকরা ঢটগাছ এলাকায় এ ঘটনা ঘটার পর একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি নূর নবী। আহত হেলাল হোসেন কবির 32 বছর বয়স, স্থানীয় সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক আলোর মনি নির্বাহী সম্পাদক। অপর আহত কবিরের মা ছামছুটনাহার বেগম লুসি, তারা লালমনিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। এখন প্রশ্ন হচ্ছে লালমনিরহাট কেন খুব গুরুত্বপূর্ণ। আপনারা একটু যদি দেখেন, লালমনিরহাট এমন একটা জায়গায় অবস্থান যেখানে ইউনূস মিয়া চেষ্টা করেছিল চীনকে তার এয়ারপোর্টটা দিয়ে দিতে। চীন সেই এয়ারপোর্টটা দিলে কি সুবিধা হতো আপনারা জানেন, একদিকে অরুণাচল, অন্যদিকে বিভিন্ন জায়গায় আসামের এবং বিভিন্ন জায়গায় আমরা সবসময় তৈরি রয়েছি। চীন যদি কখনো দুশ্মনী করে, চীন যদি কখনো কোনোভাবে একটু এদিক ওদিক করে, আমরা বুঝে নেব। লালমনিরহাটের স্ট্র্যাটেজিক লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ, এখন নয়, ব্রিটিশ আমল থেকে গুরুত্বপূর্ণ। খুব সুন্দর জায়গা লালমনিরহাট। সেই লালমনিরহাট, ছবির মতো সুন্দর লালমনিরহাটটা চীনকে দিতে চেয়েছিল, কিন্তু মুশকিলটা হচ্ছে এই সব সাংবাদিকরা, তাদের অতন্দ্র প্রহরা রয়েছে, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব কিছুতেই ক্ষুণ্ণ হতে দিতে চান না। আর সেই জন্যে একেবারে পরিকল্পনা মতো বাড়ি থেকে বেরিয়েছেন, মা তখনও রয়েছেন, অর্থাৎ মা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, বাড়ি থেকে সবে বেরিয়েছেন, গেটটা পেরিয়ে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ 10 থেকে 12 জন দেশি অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল কবিরের ওপর। আসলে এই কবিরের ওপর আক্রমণ বাংলাদেশের সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ। আসলে এই কবিরের ওপর আক্রমণ মানে খুব সহজে ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছে এবং সেটা এক্সিকিউট করা হলো, অর্থাৎ কার্যকর করা হলো। এর উপরে কে রয়েছে? অবশ্যই মোহাম্মদ ইউনূস রয়েছে। তার কারণ মোহাম্মদ ইউনূস জানে কবিরের মতো এই ধরনের সাহসী সাংবাদিক তার চোখের এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক। হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে
কবিরকে এলোপাথারি পিটিয়ে তার পকেট থেকে 17,300 টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয়। দেখুন, এই যে 17,300 টাকা ছিনিয়ে নিয়েছে, এগুলো অজুহাত। সরকারের যে ঠ্যাঙারে বাহিনী এসেছিল তাদের বলা হয়েছিল এমন কিছু করো যাতে তোমাদের দুষ্কৃতি মনে হয়, অর্থাৎ দুষ্কৃতি মানে সাধারণ দুষ্কৃতি, লুট করার উদ্দেশ্যে। আদৌ লুট করার উদ্দেশ্যে তারা আসেনি। এ সময় ছেলেকে বাঁচাতে মা ছামছুন্নাহার এগিয়ে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করেন হামলাকারীরা। মা ও ছেলের আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আসামিদের বিরুদ্ধে কবির এর আগে সদর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলে মামলায় বলা হয়েছে। লালমনিরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক গোকুল রায় বলেন, একজন সাংবাদিককে বাড়ি থেকে তুলে পেটানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ওসি নূর নবী বলেন, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। দেখুন, 17,300 টাকার জন্য 10-12 জন বাংলাদেশে বাড়িতে এসে এইভাবে মারতে পারে না। এটা হচ্ছে অজুহাত, মানে একটা অ্যালিবাই তৈরি করা, যাতে কেসটা মনে হয় যেন ছিনতাই করার উদ্দেশ্যে না। বারবার করে বলছি যে গোটা বাংলাদেশের সাংবাদিকদের ওপর অকথ্য অত্যাচার চলছে। এবার একবার এক নজরে দেখে নিন বিবিসি নিউজ বাংলা কি লিখছে। দুদিনে হামলা ও হত্যার শিকার গাজীপুরের 2 সাংবাদিক, আতঙ্কে স্থানীয়রা। লালমনিরহাটের পর গাজীপুরে কি হয়েছিল? গাজীপুরে সাংবাদিক হত্যা ঘটনার সিসিটিভির ফুটেজ, সশস্ত্র হামলাকারীদের দেখা যাচ্ছে। এরা কারা? সজল দাস, বিবিসি নিউজ বাংলা, তিনি লিখছেন, বাংলাদেশের রাজধানী ঢাকার পাশের শহর গাজীপুরে একদিনের ব্যবধানে 2 সাংবাদিকের ওপর হামলার ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমন আবার গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ। গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত 8:30টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। পৃথক ঘটনায় এর আগের দিন বুধবার বেলা 3:30টার দিকে নগরীর সাহাপাড়া এলাকায় বেধড়ক মারধরের শিকার হয়েছেন আরেক সাংবাদিক। অভিযোগ উঠেছে, অটোরিকশা চালকের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়েই হামলায় শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। দেখুন, মনে হচ্ছে কোথাও যে না, একটা ভিডিও ফুটেজ তুলতে গিয়েছিল। বাংলাদেশে বলে চাঁদাবাজি, অর্থাৎ আমাদের এই পশ্চিমবাংলায় আমরা যাকে তোলাবাজি বলি, সেই তোলাবাজির ভিডিও তুলতে গিয়ে মার খেয়েছে, মারা গেছে, বা তার উপর আক্রমণ হয়েছে। অন্যদিকে কেউ বলতে পারেন এগুলো খুব সাধারণ ঘটনা। না, এই প্রত্যেকটা ঘটনার পেছনে কিন্তু রাষ্ট্র আছে, রাষ্ট্র ছাড়া হয় না। এমনভাবে সাজানো হচ্ছে, দেখুন একের পর এক। বিশেষ করে গাজীপুরের চন্দনা চৌরাস্তায় যে ঘটনাটা ঘটেছে, সেখানে তো অস্ত্রধারীরা দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। কুপিয়ে হত্যা করেছে। কুপিয়ে হত্যা কারা করেন? পেশাদার হত্যাকারী ছাড়া এটা কেউ করে না। এবার বলতে পারেন যে এই পেশাদারী হত্যাকারীরা দুষ্কৃতী নয়, অবশ্যই দুষ্কৃতী, কিন্তু এই দুষ্কৃতির পেছনে রয়েছে রাষ্ট্র, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করছে। আমি তো বলছি, সেই কবিতাটা আপনাদের মনে আছে তো, বিখ্যাত কবিতা, যখন কমিউনিস্টদের ধরে নিয়ে চলে গেল আমি কিছু বলিনি। তারপর আপনারা জানেন যখন একজন পাদ্রীকে ধরে নিয়ে চলে গেল আমি কিছু বলিনি। আমার বাড়ির পাশের লোকটাকে ধরে নিয়ে চলে গেল আমি কিছু বলিনি। শেষ পর্যন্ত যখন আমাকে ধরতে এলো তখন কেউ কিছু বলেনি। ঠিক এই একই ঘটনা ঘটছে। প্রথমে কি করেছে মোহাম্মদ ইউনূস? বেছে বেছে সংখ্যালঘুদের তাদের মেরেছে, ধর্ষণ করেছে। সংখ্যালঘুদের বাছা হয়েছে, বেছে লেলিয়ে দেওয়া হয়েছে, যা ওদের মারো, ধর্ষণ করো, বাড়িঘর ভেঙে দাও। তারপর কি হয়েছে? আওয়ামী লীগের যারা কর্মী, যারা নেতা, যারা সমর্থক, তাদেরকে ধরো, মারো, গ্রেফতার করো, অথবা তাদের বাড়ি ভেঙে দাও। এইবার শুরু হয়েছে সাংবাদিক নিধন। মানে একের পর এক স্তম্ভগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে এবং এক নায়কতন্ত্রের পথে এগোচ্ছেন। দেখুন, এই লিস্টটা যদি দেখেন, তালিকাটা যদি দেখেন, আমার সহকর্মী নারায়ণ এই তালিকাটা তৈরি করেছেন। এই তালিকাটা যদি একবার দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে এই তালিকাতে খুব স্পষ্ট কি চলছে। 2024-এর 5ই অগস্টের পর বাংলাদেশের সাংবাদিক হত্যার ঘটনা। তানজিল জাহান তামিম 2024-এ 10ই অক্টোবর
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে তার বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে। ভাবুন, একটা মিডিয়ার মালিক, তাকে হত্যা করা হয়েছে, মানে শীর্ষ কর্মকর্তা। স্বপন কুমার ভদ্র 2024-এর 12 অক্টোবর ময়মনসিংহের সদর উপজেলার তারকান্দা প্রেস ক্লাবের সহসভাপতি স্বপন কুমার ভদ্রকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ এই ঘটনায় সাগর মিয়া নামে একজনকে গ্রেফতার করে। এই সাগর মিয়া কার লোক? ইউনুস মিয়ার লোক। স্বপন কুমার ভদ্র না, এখানে শুধু সংখ্যালঘু হিসেবে না, তারা আরও অপরাধ ছিল। তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন। এই সহসভাপতি কিভাবে হলেন? দেখুন, সাংবাদিকদের মধ্যে না ওই রকমভাবে কোনো গোড়ামি নেই। সাংবাদিকরা সাংবাদিক। জনপ্রিয় ছিলেন স্বপন কুমার ভদ্র। তাকে অন্যান্য সব সাংবাদিকরা সহসভাপতি করেছেন প্রেস ক্লাবের, অর্থাৎ তারকান্দা প্রেস ক্লাবের। তাকে বাড়ির সামনে কুপিয়ে খুন করা হয়েছে। তাকে যখন কুপিয়ে খুন করা হচ্ছে, বাড়ির লোক তার আর্তনাদ শুনছে, বাড়ির লোক তারা দেখছে চোখের সামনে খুন করা হচ্ছে স্বপন কুমার ভদ্রকে। রাহনুমা সারহা 2024-এর 27 আগস্ট সন্ধ্যায় হাতির ঝিল থেকে জনপ্রিয় মহিলা সাংবাদিক রাহনুমা সারহারকে মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় রহস্যজনকভাবে মৃত্যু হিসেবে মামলা রুজু করা হয়। যদিও পরিবারের লোকজনের দাবি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে তথ্য জোগাড় করছিলেন রাহনুমা, তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কি সাহস দেখুন! অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে তথ্য জোগাড় করছিলেন রাহনুমা, ব্যাস যেই বুঝেছে সেই সাবার করে দিয়েছে। ফারজানা রূপা ও শাকিল আহমেদ, মানে এরা কিন্তু নারী পুরুষ হিন্দু মুসলমান কিচ্ছু মানছে না। ইউনুস মিয়া এখন কিচ্ছু মানছে না। আমি আপনাদের বারবার করে বলছি, সংখ্যালঘুকে হত্যা করা হচ্ছে বাংলাদেশে, তার মানে তিনি কি বিরাট একজন ধর্মপ্রেমী লোক তা নয়। ইহুদিদের খুশি করার জন্য আপনারা সামাজিক মাধ্যমে দেখে নিন ইসলাম নিয়ে কি ঠাট্টা ইয়ার্কি করেছেন, আমি মুখে আনতে পারবো না। মানে ইসলাম নিয়ে এতটাই ঠাট্টা ইয়ার্কি করেছেন স্বয়ং মোহাম্মদ ইউনুস। দেখে নিন আপনারা সামাজিক মাধ্যমে, শুধুমাত্র কাদের? জুদের খুশি করার জন্য। কারণ যেখানে গিয়েছেন সেখানে জু যারা গিয়েছেন তারা খুব বড় লোক, আর বড় লোক দেখলেই একেবারে চোখ চকচক করে ওঠে ইউনুস মিয়ার। মানে এটা ভাববেন না কিন্তু খুব ধর্মপ্রাণ ইসলামিক একজন মানুষ ইউনুস মিয়া। তিনি ইহুদিদের খুশি করার জন্য বলেন, যেখানে যাকে লাগে। এখানে দেখছে যে হ্যাঁ, আমরা সংখ্যালঘুকে মারলে মৌলবাদী শক্তি আমার হাতে থাকবে, দাও, লাগিয়ে দাও আর কি। ফারজানা রূপা ও শাকিল আহমেদ অন্তর্বর্তী সরকার বিরোধী খবর পরিবেশনের কারণে 2024-এর 21শে আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যার অভিযোগ মামলা রুজু করা হয়। তারা কাশীপুর জেলে ছিলেন। 2025-এর 11 জুন ফারজানার মায়ের শেষকৃত্যে অংশ নিতে 4 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তারপর থেকে তাদের কোনো খবর মেলেনি। অভিযোগ জেলেই তাদের হত্যা করা হয়েছে। ভাবতে পারছেন ফারজানা রূপা ও শাকিল আহমেদ, তাদের রিপোর্টিং পছন্দ হয়নি, প্যারোলে বেরিয়েছে, মায়ের মৃত্যুর কাজে নিকেশ করে দিয়েছে। সাংবাদিক হেনস্থা ও হয়রানি 2024-এর 5 আগস্টের পর সাংবাদিকদের উপর হামলা, মিথ্যা মামলা, নির্যাতন, চাকরিচ্যুত, প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রবাসী সাংবাদিক ও বুদ্ধিজীবীদের বিবৃতিতে বলা হয়েছে, 5 আগস্টের পর 412 জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, 39 জনকে গ্রেফতার, 300 জনের বেশি সাংবাদিককে বিদেশে যেতে নিষেধাজ্ঞা এবং 168 জনের প্রেস অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কিভাবে পরিকল্পনা করা হচ্ছে, কিভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, এবং সর্বোপরি বাংলাদেশ মিডিয়ার ওপর সাংঘাতিক চাপ রয়েছে। এই চাপ সত্ত্বেও বাংলাদেশের মিডিয়া কাজ করছে, কিন্তু পারছেন না। কিন্তু আমরা তাদের কুর্নিশ জানাই যেভাবে তারা চেষ্টা করছেন। আমি বাংলাদেশের সাংবাদিকদের বলবো, আপনারা চিন্তা করবেন না, প্রতিনিয়ত আপনাদের পাশে আমরা আছি। আমরা জানি যে খবরগুলো আপনারা প্রকাশ করতে পাচ্ছেন না, আমরা অবশ্যই চেষ্টা করব সেই খবরগুলো আমাদের মারফত আপনাদের পৌঁছে দিতে। কারণ বাংলাদেশের মিডিয়াতে এখন সাংবাদিকরা চাইলেও, চ্যানেলের শীর্ষ ব্যক্তিত্বরা চাইলেও, খবরের কাগজ চাইলেও, ডিজিটাল মাধ্যম চাইলেও পারছে না খবর প্রকাশ করতে।
যেমন আজকে খবর প্রকাশ করতে পারিনি এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রামে এই মুহূর্তে ইউনুস মিয়া চট্টগ্রামে বেআইনি পথে অস্ত্র পাঠিয়েছে। এ খবর বাংলাদেশের সাংবাদিকরা জানেন। একবারও ভাববেন না যে বাংলাদেশের সাংবাদিকের থেকে আমি বেশি জানি, একেবারেই জানি না আমরা। ওটা তাদের ভূমি, ওখানকার ভূমিপুত্র, তারা সবচেয়ে বেশি খবর জানেন, কিন্তু সেই খবর প্রচার করতে পারছেন না। আমি বাংলাদেশের সাংবাদিকদের, সেখানকার ক্যামেরাম্যান, সেখানকার রিপোর্টার, ডেস্কে যারা কাজ করছেন, যারা উপস্থাপক উপস্থাপিকা, যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করছেন, যারা প্রিন্টে কাজ করছেন, যারা রেডিওতে কাজ করছেন, আমি সবাইকে কুর্নিশ জানাই। আমরা জানি বাংলাদেশের সংবাদ মাধ্যমের আকাশে এখন কালো মেঘ, কিন্তু জানেন একদিন না একদিন এই কালো মেঘ সরবে, আবার আলোর রোশনাই, আবার খবরের জানলা খুলে যাবে গোটা বিশ্বের কাছে। অন্তত মনে মনে সেই কামনাই জানাই।